হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের ভিডিও টপিকস হচ্ছে ক্লাস 10 ভৌত বিজ্ঞান। তোমরা বোর্ডে লেখা আছে, দেখো আমাদের ভৌত বিজ্ঞানের যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি গ্যাসের আচরণ। তাহলে শুরু করি। দেখো, আমরা গ্যাস মানে কি বুঝি? প্রত্যেকটা পদার্থ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি হচ্ছে কি না অণু এবং পরমাণু। তাহলে আমরা যেটা অবস্থা অনুসারে পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করি। ঠিক আছে, একটা হচ্ছে কি কঠিন অবস্থা, একটা হচ্ছে তরল অবস্থা, আর একটা হচ্ছে আমাদের গ্যাসীয় অবস্থা। কঠিন অবস্থা হচ্ছে কোনটা? যে একটা পদার্থ আমরা তিনটা রূপে পাই। কঠিন অবস্থাতেও পাইতে পারি, তরল অবস্থাতেও পাইতে পারি, আবার গ্যাসীয় অবস্থাতেও পাইতে পারি। কিভাবে পাই না, পদার্থের যখন অণু পরমাণুগুলা যদি খুব কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ কোনো পদার্থের অণুর নিজেদের মধ্যে আকর্ষণ বলটা যত বেশি হয় তত তারা কাছাকাছি অবস্থান করবে। যদি তারা কাছাকাছি অবস্থান করে তখন তার কোন ধর্ম প্রকাশ পায় না কঠিন ধর্মটা প্রকাশ পায়। এরপর তুলনায় যদি ওই আকর্ষণ বল, অণুদের নিজেদের মধ্যে যে আকর্ষণ বল যদি তুলনা একটু কম হয় তখন কোন ধর্ম প্রকাশ পায় না তার তরল ধর্মটা প্রকাশ পায়। এরপর হচ্ছে কি গ্যাসীয় অবস্থা। যদি আকর্ষণ বলটা যদি খুব কম হয় তখন অণু পরমাণু যেগুলো আছে সেগুলো একটু দূরে দূরে অবস্থান করে। যখন তারা দূরে দূরে অবস্থান করে তখন তার কোন অবস্থা দেখা যায় না গ্যাসীয় অবস্থা দেখা যায়। বোঝা গেল? তাহলে গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে গ্যাসীয় পদার্থ, তাই তো? তাহলে গ্যাসের ক্ষেত্রে অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, এটা হচ্ছে মূল বিষয়। অনেক সময় কাছাকাছি অবস্থান করে, আবার অনেক সময় অনেক দূরে দূরে অবস্থান করে। এই ক্ষেত্রে কি হয়, অণুদের নিজেদের মধ্যে আকর্ষণ বলটা হচ্ছে খুব কম। এই গ্যাসের ক্ষেত্রে আমরা কতগুলা নিয়ম তৈরি করেছি মানে কি, যে কতগুলা রুলে এটাকে ফেলানো হয়েছে। সেগুলা বলা হয় কি, এটা বলা হয় গতিতত্ত্বের স্বীকার্য বলা হয়। সেগুলোকে আমরা বলি কি গতীয় তত্ত্বের স্বীকার্য। গতীয় তত্ত্বের স্বীকার্য হয়েছে। এই গ্যাস পড়তে গেলে কিন্তু এগুলো আমরা জানতেই হবে। এগুলো যদি না জানা যায় তাহলে গ্যাস সম্বন্ধে যে প্রাথমিক যে ধারণাটা সেটা কিন্তু আমাদের ঠিকমতো তৈরি হবে না। যখন আমরা সূত্রগুলো পড়ব তখন আমাদের একটা মুখস্থ করার প্রবণতাটা বাড়বে। প্রথম বুঝতে শিখো। দেখো, 1 নম্বর পয়েন্টে কি বলা আছে, যে কোনো একটা গ্যাস পাত্রে বা কোনো একটা পাত্রে যখন আমরা গ্যাস রাখি তখন গ্যাসের যে অণুগুলা সেগুলা কিন্তু কোনো অবস্থাতে স্থির থাকে না। অর্থাৎ অণুগুলি সতত সঞ্চরণশীল। তারা কি হয় না সবসময় তারা গতিশীল থাকে, এদিক ওদিক ছুটাছুটি করে ঘুরে বেড়ায়। এরপরে এই যে এটা কোনটা এদিকে গেল, এটা এদিকে গেল, এইভাবে তারা ছুটাছুটি ঘুরে বেড়ায়। এই গতিটা বলা হয় ব্রাউনীয় গতি। এই গতিটাকে বলা হয় কি ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনীয় গতি। তাহলে গ্যাসের যে অণুগুলা তারা ছুটাছুটি করে কোন গতিতে না ব্রাউনীয় গতিতে তারা ছুটাছুটি করে। এই গতিটার নাম হচ্ছে ব্রাউনীয় গতি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, গ্যাসের যে অণুগুলা যেগুলো আছে সেগুলো যেহেতু সবসময় গতিশীল থাকে, তাহলে তার যে শক্তিটা সেটা আমরা কি আকারে পাবো? অণুগুলা যেহেতু সর্বদাই গতিশীল থাকে তাহলে তার যে শক্তি সেটা আমরা কি আকারে পাবো না গতি শক্তি আকারে পাবো। এটা আমরা কোন আকারে পাচ্ছি? গতি শক্তি আকারে পাবো। এটা কিন্তু মনে রাখি। তাহলে কোনো একটা গ্যাসের কোন অবস্থাতে কিন্তু আমরা স্থির শক্তি পাই না, আমরা কোন শক্তি পাই না গতি শক্তি পাই। 3 নম্বর হচ্ছে কি, কোনো একটা গ্যাস অণু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন সবসময় কি হয় না একটা সরলরৈখিক পথ অতিক্রম করে। এরপরে এই যে সরলরৈখিক পথটার অভিমুখটা কখন পরিবর্তিত হয় না অন্য কোনো অণুর সাথে যখন ধাক্কা খায় বা যে পাত্রে রাখা আছে সেই পাত্রে যখন পাত্রের দেওয়ালে যখন ধাক্কা খায় তখনই কিন্তু সে দিক পরিবর্তন করে। আবার যখন দিক পরিবর্তন করে তখন কিন্তু সোজা পথে যায়।
তাহলে একটা অণু ভালো করে বোঝার চেষ্টা করো, একটা অণু সোজা যাচ্ছে, এর পাশে তো আরো অণু আছে, তাহলে এই অণুটা সোজাভাবে যাচ্ছে আর এই অণুটাও সোজাভাবে যাচ্ছে। তাহলে দুটা অণু পরস্পর সোজা যাওয়ার কারণ কি না, এই একটা অণুর গতি অন্যের অণুর গতিকে প্রভাবিত করে না। কি বললাম বলো তো, যখন একটা অণু সোজা যায় তখন আরেকটা অণু যদি পাশে থাকে তার গতিকে কিন্তু কোনো মতেই প্রভাবিত করে না। অর্থাৎ গ্যাসের যে অণুগুলো যেগুলো আছে তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। বোঝা গেল জিনিসটা? তাহলে একটা অণুর গতি অন্যের অণুর গতিকে যদি প্রভাবিত না করে, তাহলে একটা অণু যদি সোজা যে পথে যাচ্ছিল সেই পথেই যাবে। আমি যদি কোনো রাস্তা বরাবর সোজা যাই, আমাকে যদি কেউ যদি না ডাকে, বা কেউ যদি না পিছন দিকে ডাকে বা সামনের দিকে ডাকে, কেউ যদি আমাকে যদি না টানাটানি করে, তাহলে আমি যে পথে যাচ্ছিলাম সেই পথে সোজা যাব। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এটা হয়ে গেল তোমার। আচ্ছা, তাহলে গ্যাসের অণুগুলি গতি পরস্পরকে প্রভাবিত করে না। বোঝা গেল? আচ্ছা, এই যে সংঘর্ষ যেগুলো হচ্ছে সেই সংঘর্ষগুলো কিন্তু সবসময় স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। সংঘর্ষগুলি স্থিতিস্থাপক হয়। এই স্থিতিস্থাপক জিনিসটা কি? স্থিতিস্থাপকটা বলি, যদি দুটি বস্তুকণা সংঘর্ষের আগে ভরবেগ এবং পরে ভরবেগ যদি একই থাকে তখন সেই সংঘর্ষটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়। আবার গতিশক্তিটা কিন্তু একই থাকবে, তাহলে গতিশক্তিরও কোনো ক্ষয় বা কোনো হ্রাস হচ্ছে না, আর ভরবেগের যদি কোনো পরিবর্তন না হয় তখন সেই সংঘর্ষটাকে আমরা কি বলি? স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে একটা পাত্রে যদি কোনো একটা গ্যাস অণু থাকে, গ্যাস অণুর ভর যদি আমরা m ধরি, বেগ যদি v হয়, তাহলে এদিকে যাচ্ছে mv ভরবেগ নিয়ে, মাঝখানে যদি কোনো সংঘর্ষ না হয় তাহলে এইখানে ধাক্কা খাবে, আবার সেটা ফিরে আসবে। তাহলে এদিকে যদি mv ভরবেগ নিয়ে যায়, যখন ফিরে আসবে তখন তার ভরবেগ কত হবে না mv হবে। এইখানে যে সংঘর্ষটা হচ্ছে সেখানে সংঘর্ষের পর কোনো ভরবেগের পরিবর্তন আমরা পাবো না, আগে যেটা ছিল সেটাই থাকবে। এইখানে একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে কোনটা না, এখানে মাইনাস হবে। তার কারণ হচ্ছে কি, যে অভিমুখটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে সেই সব সংঘর্ষকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো কোনগুলাকে, যদি ভরবেগ বা গতিশক্তির কোনো রূপ যদি পরিবর্তন না হয়, বা বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে না। 5 নাম্বার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি, গ্যাসের অণুগুলি বিন্দু ভর এবং আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। গ্যাসের যে অণুগুলো যেগুলো আছে সেটা হচ্ছে খুব কম, একদম নেগলিজিবল হয়েছে, বিন্দু ভর ধরা হয় সেটাকে, বা ভরটা গ্যাসের অণু যে ভরগুলো সেগুলো আমরা হিসাবের মধ্যে ধরি না। একই রকমভাবে অণুগুলির যে আয়তন সেটা হচ্ছে পাত্রের আয়তনের তুলনায় খুব কম। যেমন সহজভাবে যদি বলি, যে আমরা যদি কোনো একটা বড় পুকুরে যদি 1 চামচ জল তুলি, তাহলে চামচের জলের ভর আর পুকুরের জলের ভর কত ডিফারেন্স। ঠিক একই রকম ডিফারেন্স পাই আমরা যে গ্যাসের আয়তন এবং গ্যাস অণুর আয়তন খুব কম হয়। হয়ে গেল? তাহলে বিন্দু ভরটা আমরা হিসাবের মধ্যে ধরছি না, আর আয়তনটা আমরা হিসাবের মধ্যে ধরছি না। হয়েছে? আচ্ছা, 6 নম্বর হচ্ছে কি,
এই যে পথটা, এই যে সরৈখিক যে পথটা, এটা মনে রাখবে, এই পথটাকে বলা হয় মুক্ত পথ। দুটি সংঘর্ষের মধ্যবর্তী যে দূরত্ব, দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে মুক্ত পথ বলে। মুক্ত পথ, মুক্ত পথ বলে হয়েছে। এই মুক্ত পথটা, অনেকগুলো মুক্ত পথ নিয়ে আমার তৈরি হয় কি না গড় মুক্ত পথ তৈরি হয়, এবং এই পথটা কি হয় না সবসময় সরৈখিক হয়। বোঝা গেল? এইসব জিনিসগুলো আমরা মাইনে চলি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, এরপর গ্যাসের চাপ। গ্যাসের যে অণুগুলি যেহেতু নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না, তাহলে তারা কি হবে, চারদিকে ছড়াই যাবে। কোনো একটা জায়গায় যদি রাখা হয় তাহলে কি হবে, চারদিকে ছড়াই যাবে। যতক্ষণ না কোনো একটা দেওয়াল বা কোনো একটা বাধা পায় ততক্ষণ তারা কিন্তু আটকিবে না। এই কথাটার অর্থ হচ্ছে কি, যে কোনো গ্যাসের যেটা আয়তন সেটা কার উপর নির্ভর করে না পাত্রের আয়তনের উপর নির্ভর করে। আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের আকার সেটা কিন্তু ধারণ করে। কোনো একটা পাত্রে যদি গ্যাস রাখা হয়, ওই পাত্রে যেরকম আয়তন, গ্যাসের আয়তন কিন্তু সেই আকারের হয়। বোঝা গেল? এরপর এই পাত্রে যখন এই গ্যাস অণুগুলো যখন আবদ্ধ হয়ে গেল, তাদের মধ্যে কোনটা বন্ধ হবে না, সেটা হচ্ছে ছুটাছুটিটা আর বন্ধ হচ্ছে না, অর্থাৎ গতিশীলতাটা এইখানেও থাকছে। এরপর গতিশীল যদি অণুগুলো থাকে, অণুগুলো যদি গতিশীল থাকে, তাহলে কি হবে, অনেক অণু কি হবে, পাত্রের দেওয়ালে ধাক্কা দিবে। অনেক অণু কি করবে, পাত্রের দেওয়ালে সেটা ধাক্কা দেবে এইভাবে। এরপর যখন এই পাত্রের দেওয়ালে ধাক্কা দেবে, তখন কি হয়, পাত্রের দেওয়ালে একটা বল প্রযুক্ত হবে। সব অণুগুলো যদি একসাথে ধাক্কা দেয় তাহলে কি হবে, একটা বল প্রযুক্ত হবে। একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেটাকে আমরা বলি চাপ। তাহলে চাপ হচ্ছে কোনটা, একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফল লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আমরা এই যে পাত্রের দেওয়ালটা আমরা দেখতে পাচ্ছি, এই দেওয়ালের ক্ষেত্রফল যদি আমরা ক্যাপিটাল এ ধরি, দেওয়ালের ক্ষেত্রফল যদি আমরা ক্যাপিটাল এ ধরি, এবং এইদিকে লম্বভাবে প্রযুক্ত বল যদি আমরা এফ ধরা হয়, প্রযুক্ত বলটা আমরা কত ধরছি, এফ, তাহলে আমরা চাপের যে রাশিমালাটা পাবো সেটা কি পাবো না, এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল এটা হচ্ছে কত, এফ। তাহলে একক ক্ষেত্রফলে কত পাবো, এফ বাই এ। এইখানে সংজ্ঞাটাতে কি বলা আছে, যে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে এফ বাই এ যেটা, সেটাই হচ্ছে আমাদের চাপের রাশিমালা। তাহলে আমরা কি লিখবো এখানে, চাপ পি সমান, চাপকে আমরা ডিনোট করি কি দিয়ে, পি, প্রেসার। তাহলে চাপ পি সমান হচ্ছে কত না, এফ বাই এ। এটা হচ্ছে আমাদের চাপের রাশিমালা। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা এককও পাবো এবং মাত্রাটাও নির্ণয় করতে পারবো। কিভাবে না, এককের আমরা জানি তিনটা পদ্ধতি আছে, তার মধ্যে দুটো আমরা বেশি আলোচনা করছি। একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি চাপের একক হচ্ছে কি, উপর হচ্ছে বল আর নিচে হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে ডাইন পার সেমি স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখবো, ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এসআই হয়ে গেল। আমরা যদি এই সিজিএস হয়ে গেল, এরপর যদি এসআই বলি, তাহলে বলের একক কি, নিউটন, আর ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার। তাহলে আমরা লিখছি নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা কি লিখবো, নিউটন মিটার টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে সিজিএস একক। নিউটন পার মিটার স্কোয়ার যেটা আমরা পাই সেটাকে বলে পাস্কালও বলা হয়। নিউটন পার মিটার স্কোয়ার যেটা, সেটাকে বলে কি আমরা পাস্কালও বলি। হয়েছে? এটা হচ্ছে চাপ। এরপর আমরা মাত্রাটা কি পাবো, চাপের যেটা মাত্রা, চাপের মাত্রা হচ্ছে কি না, বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। তাহলে বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে কি এল স্কোয়ার।
তাহলে এল এল ক্যান্সেল হয়ে নিচে একটা এল থাকছে আমাদের, অর্থাৎ আমরা কি লিখবো এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল। তাহলে কত এই এল থাকছে নাই উপরে, এল এল ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা কত লিখবো এটাকে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমাদের চাপের মাত্রা, বোঝা গেল। এরপরে গ্যাসের যে চাপ সেটা আমরা মাপবো কিভাবে? আচ্ছা, তার আগে বলি আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলিতে কি বুঝো। এটা চাপের সংজ্ঞা হয়ে গেল, চাপের রাশিমালা হয়ে গেল, চাপের একক হয়ে গেল, মাত্রা হয়ে গেল। এরপর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। দেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে প্রমাণ কথার অর্থ হচ্ছে কি, আমরা সবাই মিলে একটা স্থির করেছি যে এই চাপটাকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলবো আমরা, হয়েছে। সেটা সব জায়গা থেকে, বিশ্বের সব প্রত্যেকটা জায়গাতে সে চাপটা কিন্তু একটা ধ্রুবক রাশি। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে কোনটা? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, মণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে কোনটা না, গড় সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয় কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আর বলছি, মন দিয়ে শুনো, গড় সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আমরা দেখো সংজ্ঞাটা একবার দেখে দেখে আবার লিখে নিবে এটা, যে গড় সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। আছে, আমরা যদি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে চাপ P সমান আমরা কি জানি এইচ রো জি। এইচ মানে হচ্ছে এখানে উচ্চতা, রো মানে হচ্ছে কি ঘনত্ব, আর জি মানে হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে বলা আছে 76 সেন্টিমিটার, তাহলে আমরা লিখছি এখানে 76 ইন্টু পারদের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে হচ্ছে কত 13.6 গ্রাম পার সিসি। তাহলে এটা লিখছি আমরা 13.6 ইন্টু অভিকর্ষ ত্বরণ জি, সেটা সিজিএস আমরা কত লিখি না 980। এইটা যদি গুণ করা হয় তাহলে আমরা কত পাবো না 1.013 ইন্টু 10⁶ এত ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা, চাপের আরো আমরা দুটো একক পাবো, একটাকে বলা হয় বার, একটা হচ্ছে বার, আরেকটা হচ্ছে আমাদের টর। একটা বার, একটু বাংলাতে লিখে দিই, এটা হচ্ছে বার, আরেকটা হচ্ছে টর, একটা বার, একটা হচ্ছে টর, একটা বার, একটা হচ্ছে টর, হয়েছে। এটা বলা হচ্ছে টর, এটা হচ্ছে বার। এখানে এক বার এটা সমান 10⁶ এত ডাইন পার সেমি স্কোয়ার। এটা একটা সম্পর্ক, এক বার হচ্ছে যে এক বার সমান হচ্ছে কত 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। আর এক টর এটা সমান কত হয় না 1 মিলিমিটার পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে আমরা বলি এক টর। এক টর হচ্ছে কোনটা 1 মিলিমিটার পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে সেটাকে বলা হয় কি এক টর। তাহলে এক টর সমান হচ্ছে 1 মিলিমিটার এইচজি চাপ।
1 মিলিমিটার এইচজি কথার অর্থ হচ্ছে কি 1 মিলিমিটার পারদ স্তম্ভ যে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে আমাদের 1 মিলিমিটার এইচজি, আর সেটাকে বলা হচ্ছে 1 টর। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এরপরে এই যে চাপ পাওয়া গেল সেটা আমরা মাপবো কিভাবে? না, যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটা হচ্ছে ম্যানোমিটার। গ্যাসের যেটা চাপ আমরা মাপি সেই যন্ত্রের নাম হচ্ছে কি না ম্যানোমিটার। এভাবে হয়েছে। এই যে এই অংশটা যেটা সেটা পাত্রের গায়ে এটা একটা ঢাকনা দেওয়া আছে, হয়েছে। এই পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে। এরপর এই অংশটাতে আমাদের প্রথম পারদ পূর্ণ থাকে, এটা বন্ধ করা আছে প্রথমে, পরে বলছি। এই অংশটা পারদ পূর্ণ করা আছে এটাতে। তাহলে ভিতরে আমাদের কি আছে? এটা পারদ দ্বারা ভর্তি করা আছে, এটা এই পার্টটা। যখনই এই অংশটা ছাড়া হবে তখন এইখান থেকে গ্যাস চাপের জন্য গ্যাসটা বাইরে নির্গত হবে। যখনই গ্যাসটা এইখানে একটা চাপ প্রয়োগ করবে তাহলে এই তলটা কিছুটা নিচে নামে আসবে। এরপর এই তলটা যখনই নিচে নেমে আসবে এখানে তার গ্যাসটা বা পারদটা যেটা সেটা তো সংকুচিত হতে পারবে না। তাহলে পারদটা কি হবে না কিছুটা উপর উঠবে, আর মনে করছি এটা উপর উঠেছে আর এইটা কিছুটা নিচে নামিয়েছে, এটা লেভেল হয়ে গেল। বোঝা গেল জিনিসটা আমি কি বললাম? আরেকবার বলছি যে প্রথম পারদ ছিল এই উচ্চতা পর্যন্ত ছিল, যখন এই নলটাকে এখানে প্রবেশ করানো হয়েছে তখন কি হয়েছে এটা কিছুটা নিচে নামে এসছে আর এটা কিছুটা উপর উঠে গেছে। এরপর এটা কিছুটা এটা উপর উঠেছে। তাহলে ভূমি থেকে এখান থেকে আমরা হিসাব করছি এই যে উচ্চতাটা যেটা এটা মনে করছি আমরা H1, এই উচ্চতা হচ্ছে কত H1, আর এটা হচ্ছে আমাদের H2, এটা হচ্ছে আমাদের H2। তাহলে এই নলে যে দুটো তলস্তম্ভ আমরা পাচ্ছি সেই তলস্তম্ভ দুটার উচ্চতার পার্থক্য কত? না H সমান কত লিখবো? H1 মাইনাস H2, এটা উচ্চতার পার্থক্য। মানে আমরা কোন উচ্চতাটা পাচ্ছি? এই উচ্চতাটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের H, তাইছে। এরপর যেহেতু পারদস্তম্ভটা এইদিকে উপর উঠে গিয়েছে তাহলে আমরা যে চাপটা পাবো গ্যাসের P সমান হচ্ছে P0, P0 মানে হচ্ছে কি বায়ুমণ্ডলীয় চাপ প্লাস H রো জি, এটা এটা হলো আমাদের এই গ্যাসের চাপ। বোঝা গেল জিনিসটা? আবার আরেকটা কন্ডিশন হয় সেটা হচ্ছে কি যদি এইটা যদি উপর উঠে যায় এবং এটা যদি নিচে নামে যায় তখন এটা আমরা কি পাবো? এই ডিসটেন্সটা আমরা পাবো তখন। এরপরে H2টা একটু বড় হয়ে যাবে আর H1টা কি হয়ে যাবে? এটা ছোট হয়ে যাবে এটা। তখন H সমান আমরা কত লিখবো? না H2 মাইনাস H1, H2 মাইনাস H1। এরপরে আমরা চাপ এটা যদি আমরা P1 বলি, এটা যদি P2 বলি তাহলে P2 সমান কত লিখবো? P0 মাইনাস H রো জি, P0 মাইনাস H রো জি। তাহলে দুটো ইকুয়েশন পাচ্ছি আমরা। এটা কখন পাবো বা এটা আমাদেরকে কি ধর্ম কি প্রকাশ করবে? এটা যখন আমরা P1 ইকুয়াল টু P0 প্লাস H রো জি পাচ্ছি, P1 সমান P0 প্লাস H রো জি, যখন এই স্তম্ভটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তার মানে কি যে এই যে গ্যাসের যেটা চাপটা যেটা সেটা বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা বেশি। আর যখন আমরা এই স্তম্ভটা যখন বাড়ছে তখন এই স্তম্ভটা কমছে, তখন আমরা কি পাচ্ছি? এইদিকে তো বায়ুমণ্ডল আছে, তাহলে বায়ুমণ্ডলের চাপের জন্য সেটা উপর দিকে উঠে যাচ্ছে। এখান থেকে আমরা কি পাচ্ছি? P2 সমান P0 মাইনাস H রো জি, মানে এই গ্যাসের যেটা চাপ সেটা বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা কম। আশা করি বুঝতে পারছো। তাহলে P1 যেটা আরেকবার লিখে দিচ্ছি দেখো, P1 সমান P0 প্লাস H রো জি। এই চাপটার সাহায্যে আমরা কি বুঝতে পারছি? না গ্যাসের চাপ বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা বেশি, বায়ুমণ্ডলীয়
চাপ অপেক্ষা বেশি, এটা প্রকাশ করছে। আছে আর এই যে 2 নম্বর যে কন্ডিশনটা, এই দিক থেকে চাপটা বেশি হওয়ার জন্য এটা কি হচ্ছে, উপর দিকে উঠছে। তাহলে এই চাপটা সেটা কোন চাপ, সেটা বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে P0 মাইনাস H0G যেটা, সেটা হচ্ছে কি না বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা কম। P2 সমান P0 মাইনাস H0G, এটা হচ্ছে কি চাপ বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা কম। বোঝা গেল? এইভাবে ম্যানোমিটারের সাহায্যে আমরা কোনো একটা গ্যাসের চাপ আমরা নির্ণয় করি। কোনো সময় বৃদ্ধি পাইতে পারে, যদি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি, যদি গ্যাসের চাপটা বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা যদি বেশি হয় তাহলে এই বাহুর উচ্চতাটা বাড়বে, আর যদি গ্যাসের চাপটা বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা যদি কম হয় তখন এই বাহুর উচ্চতাটা বাড়বে। তাহলে এইটা হচ্ছে কি যে দুটা বাহুর তল স্তম্ভের উচ্চতার ডিফারেন্স। রো মানে হচ্ছে পারদের ঘনত্ব আর জি মানে হচ্ছে জি, যেটা আমরা নির্ণয় করছি এখান থেকে। বোঝা গেল? এরপরে আমরা কি পাবো, এরপর হচ্ছে আমাদের বয়েলস ল, বয়েলস সূত্র। এরপর আমরা যেটা পাবো সেটা বয়েল সূত্র, মানে কোনো যে গ্যাসগুলো যেগুলো আছে সেটা কতগুলো সূত্রে আমরা কিন্তু বাঁধিয়েছি। যেমন একটা হচ্ছে কি বয়েল সূত্র। বয়েল সূত্রে কি বলা আছে যে স্থির উষ্ণতায়, কোনো একটা গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতায় চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আরেকবার শুনে মন দিয়ে, যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা, যদি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে লিখি একবার সংজ্ঞাটা, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ, এই নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে উষ্ণতা স্থির থাকলে চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, আচ্ছা। তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এইখানে ধ্রুবক যেটা এখানে শুরুতে বলা আছে নির্দিষ্ট ভর, একটা ধ্রুবক রাশি পাওয়া গেল। কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে, তাহলে উষ্ণতাটা স্থির থাকছে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আমরা পাই যে বয়েল সূত্রের ধ্রুবক কি কি। তাহলে ধ্রুবকগুলো আমরা কি কি পাবো, প্রথমে এটা পয়েন্ট আউট করি। ধ্রুবক কে কে আছে এখানে না, একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে গ্যাসের ভর, আর 2 নম্বর হচ্ছে কি না উষ্ণতা। তাহলে বয়েল সূত্রে আমরা ধ্রুবক পাচ্ছি, একটা হচ্ছে গ্যাসের ভর একটা ধ্রুবক, একটা হচ্ছে উষ্ণতা একটা হচ্ছে ধ্রুবক। এই দুটো যদি ধ্রুবক থাকে এবং চাপ যদি আমরা চাপ আয়তনের সাথে যেহেতু ব্যস্তানুপাত পরিবর্তিত হয়, কথাটার অর্থ হচ্ছে কি চাপ বৃদ্ধি করছি তাহলে আয়তনটা কি হবে, হ্রাস পাবে। খুব স্বাভাবিক জিনিস। সহজভাবে ভাবো, একটা পাত্রে একটা নির্দিষ্ট আয়তনে গ্যাস রাখা হয়েছে, এখানে একটা পিস্টন বা ঢাকনা দিয়ে এটাকে আবদ্ধ করা হয়েছে, পিস্টন বা ঢাকনা দিয়ে আমরা আবদ্ধ করেছি। এরপর এইখানে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে যে অণুগুলা দূরে দূরে যে অণুগুলো ছিল, অণুগুলা প্রথমে কি ছিল, দূরে দূরে ছিল। যখন চাপ প্রয়োগ করছি
তখন এই পিস্টনটা কি হবে, একটু নিচে নামবে। যখন এই পিস্টনটা নিচে নামবে তখন যে অণুগুলো সেগুলো তার ভেনিস হয়ে যাবে না, অণুগুলো কি বাইরে বেরিয়ে যাবে, অণুগুলো বাইরে বেরিয়ে যাবে না। তাহলে অণুগুলো কি হবে, আরো কাছাকাছি অবস্থান করবে। অণুগুলো যদি আরো কাছাকাছি অবস্থান করে তখন আমরা কি দেখতে পাচ্ছি, আয়তনটা প্রথম বড় ছিল, পরে আয়তনটা কি ছোট হয়ে যাচ্ছে। তাহলে চাপ যখনই বৃদ্ধি করা হয় তখন আয়তনটা ছোট হয়ে যায়। এরপর যদি চাপটা আমরা বাড়াই, অর্থাৎ পিস্টনটাকে যদি কিছুটা উপর নিয়ে যাই, আচ্ছা আলাদা ছবি করি একটা, এটার ক্ষেত্রে হয়ে গেল, একটা আলাদা ছবি করছি। এইটার ক্ষেত্রে ঢাকনাটা একটু উপর নিয়ে যাচ্ছি। তাহলে অণুগুলো প্রথমে যেটা এই অবস্থানে যে অণুগুলো ছিল তারা এখানে থাকবে কি, তারা তো আর জায়গা পাই যাচ্ছে। তাহলে জায়গা পাইলে কি হবে, তারা আরো বেশি জোরে ছুটাছুটি করবে। কারণ আমি শুরুতেই বলা আছে, ভিডিও শুরুতেই বলা আছে যে গ্যাসের অণুগুলি কখনোই কিন্তু স্থির থাকে না, সতত সঞ্চরণশীল। একটু ভাষার মনে রাখবে, সেটাকে বলা হয় কি, সতত সঞ্চরণশীল। তাহলে যেহেতু এরা গতিশীল আছে, তাহলে গতিশীল যদি জায়গা পায় তাহলে কেউ আগে থেকে ঘুরে আসবে, ঘুরে আসবে নাই, তারা কি হবে না, চারদিকে তারা ছুটাছুটি করবে। তাহলে পুরা পাত্রটা জুড়ে কিন্তু গ্যাসটা অবস্থান করছে। তাহলে গ্যাসের যে আয়তন সেটা কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কখন না, যদি চাপটা হ্রাস করা হয়। তাহলে চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি করলে কি হচ্ছে, আয়তনটা হ্রাস পায়। তাহলে গ্যাসের চাপকে যদি আমরা পি দিয়ে ডিনোট করি এবং আয়তনকে যদি আমরা ভি দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে চাপ আর এটা হচ্ছে আমাদের আয়তন। আয়তনকে আমরা ডিনোট করছি কি দিয়ে, ভি দিয়ে, আর চাপকে আমরা ডিনোট করছি কি দিয়ে, পি দিয়ে। তাহলে বয়ের সূত্রানুসারে আমরা লিখতে পারি পি ইজ প্রপোর্শনাল টু, বা পি ভেরিয়েজ 1/v, ব্যস্তানুপাতিক। একটা বৃদ্ধি পেলে যদি আরেকটা হ্রাস পায় এবং সেটা বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর একটা বৃদ্ধির সাপেক্ষে যদি আরেকটাও যদি বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হয় কি, সমানুপাতিক সম্পর্ক। তাহলে পি ইজ প্রপোর্শনাল টু 1/v। এখান থেকে আমরা লিখতে পারি যে পিভি ইকুয়াল টু ধ্রুবক, পিভি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে বয়েল সূত্রে আরেকটা রূপ পাওয়া গেল, সেটা হচ্ছে কি P1 V1 এটা সমান হচ্ছে P2 V2, P1 V1 সমান হচ্ছে কি P2 V2। এটা হচ্ছে আমাদের গাণিতিক রূপ। তাহলে এইখান থেকে আমরা কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম পাইতে পারি, এখান থেকে আমরা নিউমেরিক্যাল প্রবলেম পাইতে পারি। আমরা সেটা কখন আমরা বুঝতে পারবো না, দেখবো যদি কোনো প্রবলেমের মধ্যে বা কোনো অঙ্কের মধ্যে যদি উষ্ণতাটা যদি স্থির থাকে তখন অবশ্যই আমরা ধরে নেব এটা বয়েল সূত্রের প্রবলেম হয়েছে। কারণ বয়েল সূত্রে কোনটা স্থির আছে, উষ্ণতাটা স্থির আছে আর ভরটা তো স্থির আছে। এরপর দেখো এখান থেকে আমরা এরপর আসি আমরা গ্রাফে বা লেখচিত্র। এখান থেকে আমরা দুটা লেখচিত্র প্রধানত পাই, একটা হচ্ছে পিভি লেখচিত্র, একটা পিভি ভার্সেস পি। দেখো পিভি লেখচিত্র যেটা, পি ভার্সেস ভি যে লেখচিত্রটা, সেটা কি হয় না, একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, একটা হচ্ছে ভুজ আর একটা বলে আমরা কোটি। তাহলে একটা বৃদ্ধির সাথে যদি আরেকটা হ্রাস পায়, একটা বৃদ্ধির সাথে যদি আরেকটা যদি হ্রাস পায় তখন আমরা কিরকম ভাবে পাই, এইভাবে পাই। এটাকে বলা হয় কি, সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত। বোঝা গেল? এই যে গ্রাফটা বা লেখচিত্রটা আমরা যেটা পাচ্ছি এটাকে বলা হয় কি, সমপরাবৃত্ত। আর এটাকে বলা হয় সমষ্ণ লেখচিত্র বলা হয়, সমষ্ণ লেখচিত্র। সমষ্ণ কথার অর্থ হচ্ছে কি না, উষ্ণতাটা স্থির থাকে, এখানেও যে উষ্ণতা ছিল এখানেও সেই উষ্ণতা থাকবে, সেই জন্য সেটাকে বলা হয় সমষ্ণ। আর এটার নাম হচ্ছে কি, সমপরাবৃত্ত। ওটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পাবে তোমরা। যাই হোক, তাহলে এটা হয়ে গেল আমাদের পিভি লেখচিত্র। এরপর একটা পাবো আমরা পিভি ভার্সেস পি। তাহলে পিভি ভার্সেস পি এটা এইভাবে আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে সেটা আমরা কিভাবে পাবো, সেটা আমরা পাবো এইভাবে, সোজা রেখা বড়, এই পাশে যদি পিভি হয় এই পাশে যদি পি হয় তাহলে আমরা সেটাকে সোজা পাচ্ছি, এক্স অক্ষের সমান্তরাল। হয়েছে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে দুটো লেখচিত্র হয়ে গেল। আচ্ছা দেখো এখান থেকে একটা প্রবলেম আমি করছি।
এক নম্বর প্রবলেম একটা করছি, সেটা হচ্ছে কি স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে প্রাথমিক ও অন্তিম আয়তনের অনুপাত কত হবে, এটা কোশ্চেন। তাহলে কি বলা হয়েছে যে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে প্রাথমিক ও অন্তিম আয়তনের অনুপাত কত হবে। তাহলে প্রাথমিক আয়তন V1 ধরছি, তখন চাপ P1 বা P1 সমান P। যখন আয়তন V2 হয়েছে তখন আয়তনটা আমরা কত পাবো, এই চাপটা কত বলা হয়েছে দ্বিগুণ, তখন P2 সমান 2P। এটি আমাদের মূল জিনিস। প্রাথমিক আয়তন হচ্ছে V1, তখন চাপ P1 সমান P ধরছি আমরা। যখন আয়তন V2 হয়েছে তখন চাপ P2 সমান আমাদের কি হয়েছে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 2P হয়েছে। তাহলে যেহেতু স্থির উষ্ণতা বলা আছে, স্থির উষ্ণতা মানে এটা কোন সূত্র, এটা না বয়েল সূত্র। তাহলে বয়েল সূত্র হচ্ছে P1 V1 এটা সমান হচ্ছে কত P2 V2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আমাদের কি দরকার, অনুপাত দরকার, অর্থাৎ V1 বাই V2। তাহলে V1 বাই V2 সমান কত লিখবো, P2 বাই P1। তাহলে দিস এমপ্লাইজ V2 বাই V1 এটা সমান P2, P2 মানে হচ্ছে কত 2P, আর P1 মানে হচ্ছে কত P। তাহলে PP ক্যান্সেল হয়ে গেল। তাহলে V2 বাই V1 সমান কত পাচ্ছি 2, অর্থাৎ V1 ইজ টু V2 এটা সমান হচ্ছে 2:1। বোঝা গেল। তাহলে এই টাইপের আমরা নিউমেরিক্যাল প্রবলেম আমরা পাবো, আরো পাবো, পরে আর আমরা আলোচনা করব। এরপর আসি আমরা চাল সূত্র। দেখো চাল সূত্রে কি বলা আছে যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ স্থির থাকলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। দেখো লিখছি একবার, চার্লস সূত্র। চার্লস সূত্র হচ্ছে কোনটা না, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ স্থির থাকলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়, বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে চার্লস সূত্রে কি বলা আছে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ স্থির থাকলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই চার্লসের সূত্র। তাহলে সূত্র থেকে প্রথমে আমরা পয়েন্ট আউট করি যেটা ধ্রুবক কি কি, এটাতে ধ্রুবক রাশিমালাগুলি কি কি আছে।
নির্দিষ্ট ভর, বয়েল সূত্রের মতো নির্দিষ্ট ভর, তাহলে 1 নম্বর ধ্রুবক হচ্ছে কে না ভর, গ্যাসের ভর হচ্ছে স্থির। 2 নম্বর হচ্ছে কি চাপ, চাপ স্থির থাকলে বলা আছে, তাহলে 2 নম্বর ধ্রুবক হচ্ছে আমাদের চাপ। 2 নম্বর ধ্রুবক হচ্ছে কি চাপ। তাহলে বয়েল সূত্রে আমাদের ধ্রুবক হচ্ছে ভর এবং উষ্ণতা, আর চার্ল সূত্রে ধ্রুবক হচ্ছে কে না ভর এবং চাপ। হয়েছে, একটা অ্যান্সার পাওয়া গেল। এরপরে এটা যদি আমরা গাণিতিক রূপ যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কি বলা আছে দেখো, যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে আয়তন হয় তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে আমরা ধরছি এখানে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0, আমরা কি ধরলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা গ্যাসের বা নির্দিষ্ট ভরে কোনো একটা গ্যাসের আয়তন হচ্ছে কত V0। উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করি, উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য কি হয় না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 বৃদ্ধি পায়, তার 1/273 বৃদ্ধি পায়। তাহলে উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, তাহলে গ্যাসের যে আয়তন বৃদ্ধি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি আমরা কত পাবো না V0 ইন্টু 1/273। প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কি হচ্ছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 বৃদ্ধি পায়। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমরা আয়তন কত ধরছি V0, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতা বৃদ্ধি আয়তন বৃদ্ধি কত V0 ইন্টু 1/273, অর্থাৎ V0/273, এটা হচ্ছে বৃদ্ধি। একই রকম ভাবে উষ্ণতা যদি আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, উষ্ণতা যদি আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করি, তাহলে আয়তন বৃদ্ধিটা কত পাবো আমরা যে V0 এর T আয়তন বৃদ্ধি কত, আয়তন বৃদ্ধি V0 T/273, বোঝা গেল। আরো বলছি জিনিসটা দেখো, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন হচ্ছে V0, উষ্ণতা যখন আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি কত না V0/273, ক্লিয়ার। এরপর যদি উষ্ণতা আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করি, তাহলে আয়তন বৃদ্ধিটা কত পাবো V0 T/273, তাহলে এইটা হচ্ছে আমাদের বৃদ্ধিটা। তাহলে অন্তিম আয়তন কত, উষ্ণতা যখন T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হবে তখন অন্তিম আয়তনটা কত পাবো, তাহলে অন্তিম আয়তন এইটা যেটা পাওয়া গেল সেটা তো আমাদের বৃদ্ধি। তাহলে অন্তিম আয়তনকে যদি আমরা V দিয়ে ডিনোট করি, তাহলে V সমান কত লিখব যে প্রাথমিক যে আয়তনটা ছিল তার সাথে বৃদ্ধিটা আমরা যোগ করব। তাহলে প্রাথমিক কত ছিল আমাদের V0, তাহলে V0 লিখলাম এখানে, আর বৃদ্ধি কত V0 T/273 প্লাস V0 T/273। এরপর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, V = V0 যদি কমনলি 1 প্লাস T/273, এটা আছে চার্ল সূত্রের গাণিতিক রূপ। কোন ক্ষেত্রে এটা না ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে, বোঝা গেল। দেখো তাহলে জিনিসটাকে আমরা ক্লিয়ার করছি এখানে। গাণিতিক রূপটা যেটা পাওয়া গেল সেটা V সমান হচ্ছে কত V0 ইন্টু 1 প্লাস T/273, এটা চার্ল সূত্রের গাণিতিক রূপ। কোন স্কেলে না ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে, যেহেতু সব হিসাবগুলো আমরা ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে। এরপরে এখান থেকে আরেকটা আমরা জিনিস পাই, সেটা কি না যদি আমরা উষ্ণতাটা যদি হ্রাস করি, এখানে তো আয়তনটা উষ্ণতাটা আমরা বৃদ্ধি করেছি তাহলে আয়তনটা বৃদ্ধি পাইছে, উষ্ণতা যদি হ্রাস করি তাহলে আয়তনটা হ্রাস পাবে। আমরা যদি টি এর যে ভ্যালুটা, তাহলে আমরা প্রথমে এখানে মাইনাস পাবো। আচ্ছা, টি এর ভ্যালুটা টি ইকুয়াল টু যদি -273 বসাই তাহলে কি হয়ে যাবে বলো, টি এর যে ভ্যালুটা সেটা যদি -273 বসানো হয় তাহলে V সমান আমরা কত লিখবো না V0 ইন্টু 1 প্লাস
-273 বাই 273, ক্লিয়ার? তাহলে এইখান থেকে ভি ইকুয়াল টু V0 ইন্টু 1 - 1, তাহলে কি পাই গেল আমরা? দেখো V0 ইকুয়াল টু 0 হয়ে গেল, কারণ 0 ইন্টু V0 সমান তো 0, তাহলে আয়তনটা 0 হয়ে গেল। তাহলে এইটা একটা এমন একটা উষ্ণতা, দেখো একটা অন্য জিনিস পাওয়া হয়ে গেল আমাদের, যেটা উষ্ণতাটা কমাতে কমাতে এমন একটা উষ্ণতা পাচ্ছি যেখানে কি হয়েছে না আয়তনটা যেটা সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে উষ্ণতাটা, এই উষ্ণতাটা বলে পরম উষ্ণতা। এই উষ্ণতাটাকে আমরা কি বলি? পরম উষ্ণতা। দেখো এটা একটু লিখে নিবে একটু, হয়েছে? এই উষ্ণতাটাকে বলা হয় কি? পরম উষ্ণতা। পরম উষ্ণ, এই উষ্ণতাটাকে পরম উষ্ণতা বলার কারণ হচ্ছে কি, যে কোনো গ্যাসের উপর বা কোনো গ্যাসের অবস্থার উপর সেটা কিন্তু নির্ভর করে না। যে কোনো গ্যাস যে কোনো অবস্থাতে যখন উষ্ণতাটা -273°C পৌঁছে যাবে তখন কিন্তু আয়তনটা শূন্য হয়ে যায়। সেই জন্য এই উষ্ণতাটা বলা হয় কি? পরম উষ্ণতা বলা হয়। এবং উষ্ণতার মান এটাকে 0 ধরে পড়ে যদি কোনো আমরা একটা স্কেল তৈরি করি, যেমন থার্মোমিটার, হয়েছে? সেন্টিগ্রেড স্কেলের থার্মোমিটার আছে, ফারেনহাইট স্কেলের থার্মোমিটার আছে। একই রকম এই যে স্কেলটা যেটা তৈরি করেছে সেটা কে তৈরি করেছে? কেলভিন। স্কেলটা তৈরি করেছে কোন বিজ্ঞানী? কেলভিন, হয়েছে? এই বিজ্ঞানীর নামানুসারে এই স্কেলটা বলা হয় কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেলে 0 হচ্ছে -273, তারপর সেটা বৃদ্ধি পাই যাবে। এবং মাঝখানে যে প্রাথমিক আর অন্তিম যে দুটা দূরত্ব, যেটা মধ্যবর্তী যে দূরত্বটা, সেটা 1°C সমান করা হয়, হয়েছে? যেহেতু 1°C সমান করা হয়, তাহলে এখানে যদি আমরা টি ডিগ্রি যদি থাকে, এটা যদি আমরা কেলভিনে প্রকাশ করি তখন আমরা কত লিখি? 273 প্লাস টি। এটা তখন আমাদের কেলভিন হয়ে গেল, ক্যাপিটাল টি সমান। এটা হয়ে গেল কি আমাদের কেলভিন হয়ে গেল। তাহলে এই যে সূত্রটা যেটা আমাদের আছে ভি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এটা কেলভিন স্কেলে আমরা প্রকাশ করতে পারি। তাহলে কিভাবে করবো সেটাকে? না ভি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এটা কি আমাদের? এটা ডিগ্রি স্কেলে 4 সূত্রের গাণিতিক রূপ, দেখে বুঝতে পারছো? যখন এটাকে আমরা কি করব না ভি ইকুয়াল টু V0 ইন্টু এটা 273 প্লাস টি বাই 273, যখন ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে এইটা যেটা পাওয়া গেল সেটা কি হয়ে গেল? এই যে জিনিসটা সেটা কিসে কনভার্ট হয়ে গেল? কেলভিনে কনভার্ট হয়ে গেল। তাহলে ওইটা যদি আমরা লিখতে পারি ক্যাপিটাল টি, তাহলে এটাকে আমরা লিখবো ভি ইকুয়াল টু V0 বাই 273 ইন্টু ক্যাপিটাল টি। এই ক্যাপিটাল টিটা কিন্তু কেলভিন স্কেলে, তার সাথে কি আছে না 273 যোগ করা আছে। তাহলে V0 হচ্ছে কনস্ট্যান্ট আর 273টা কনস্ট্যান্ট। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে ভি ভ্যারিজ ক্যাপিটাল টি। তাহলে এটা আমাদের হয়ে গেল কেলভিন স্কেলে, এই কেলভিন স্কেলে 4 সূত্রের গাণিতিক রূপ। এটা হচ্ছে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে 4 সূত্রের গাণিতিক রূপ, এটা হয়ে গেল আমাদের কেলভিন স্কেলে 4 সূত্রের গাণিতিক রূপ। বুঝা গেল? এটা একটু অন্য ফর্মে লেখা হয়, সেটা হচ্ছে কি যে ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক, ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক। আমরা অঙ্কের ক্ষেত্রে এইভাবে সেটাকে অ্যাপ্লাই করি, ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ V1 বাই T1 সমান হচ্ছে কত? V2 বাই T2। V1 বাই T1 সমান হচ্ছে কত? V2 বাই T2। তাহলে আমরা যখন নিউমেরিক্যাল প্রবলেম আমরা করব তখন কিভাবে বুঝবো যেটা চাল সূত্রে আছে না বয়েল সূত্রে আছে? যদি চাপ কনস্ট্যান্ট থাকে তখন সেটা আমাদের কি আছে? চাল সূত্রে। আর যদি আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, উষ্ণতাটা যদি স্থির থাকে, তখন আমরা কি বুঝবো? এটা বয়েল সূত্র। তাহলে বয়েল সূত্রে কি বলা আছে? P1 V1 সমান হচ্ছে P2 V2। আর চাল সূত্রে কি বলা আছে? V1 বাই T1 সমান হচ্ছে V2 বাই T2। অবশ্যই এটা মনে রাখতে হবে, যখন উষ্ণতাটা যেটা সেটা কিন্তু কেলভিন স্কেলে কনভার্ট করে নিতে হবে। বোঝা গেছে? এটা আমরা কি করবো? এটাকে কেলভিন স্কেলে আমরা কনভার্ট করে নেবো, তারপর অঙ্কটা করবো। যদি ডিগ্রি সেন্টিগ্রেড রাখা হয় তখন কিন্তু এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে, এটা হচ্ছে কেলভিন স্কেলে। দুটো পয়েন্ট আউট করে আলাদা আলাদা মনে রাখতে হবে এটা, হয়েছে? আচ্ছা, এরপর নেক্সট আমরা গ্রাফের দিকে আসি। যেমন বয়েল সূত্র গ্রাফ পাওয়া গেল,
চার্ল সূত্র আমরা গ্রাফ পাবো। তাহলে চার্ল সূত্রে যে গ্রাফ, যদি আমরা ভিটি করি কেলভিন স্কেলে, ভি ক্যাপিটাল টি, এখানে একটা জিনিস অনেক সময় উল্লেখ করা থাকে না, কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, যখন ক্যাপিটাল টি থাকবে তোমাকে ধরে নিতে হবে এটা হচ্ছে কি কেলভিন স্কেলে, যদি স্মল টি থাকে তখন তোমাকে ধরে নিতে হবে কি এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে। তাহলে আমরা প্রথম নির্ণয় করছি যে ভিটি লেখা হচ্ছে, তো ভি ক্যাপিটাল টি, ভি ভার্সেস ক্যাপিটাল টি, তার মানে কি এটা কেলভিন স্কেলে। তাহলে আমরা একটা এক্স অক্ষ দরকার, একটা ওয়াই অক্ষ দরকার। তাহলে টি যদি জিরো হয়, টি যদি জিরো হয় তাহলে জিরোটা কেলভিন স্কেলে কত, -273। যখন কেলভিন স্কেল বললাম তখনই বলেছি, দেখো মন দিয়ে মনে করো যে যখন পরম উষ্ণতাটা যেটা টি স্কেলে যদি জিরো হয়, ক্যাপিটাল টি সমান জিরো, ক্যাপিটাল টি সমান জিরো মানে হচ্ছে উষ্ণতাটা হচ্ছে কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি পাচ্ছি আমরা, আয়তনটা জিরো পাই যাচ্ছি। তাহলে সেটা মূল বিন্দু থেকে হবে, আর যেহেতু সমানুপাত আছে তাহলে সেটা সরলরেখা। বুঝা গেল? এরপরে যদি আমরা ভি ভার্সেস স্মল টি, মানে এটা কোন স্কেলে, ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে যদি আমরা সূত্রটা যদি করতে চাই, লেখচিত্রটা যদি করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখব, এক্স অক্ষ, এই ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, এটাতে ভি প্রকাশ করছি, এটা ক্যাপিটাল টি, আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে স্মল টি, যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে। দেখো এটা হচ্ছে 0 পয়েন্ট আমাদের, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন কোনো একটা গ্যাসের আয়তন যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, কোনো একটা গ্যাসের আয়তন যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, তাহলে আয়তনটা কি তার জিরো হয়? আয়তনটা জিরো হয় না। তাহলে আয়তন একটা থাকবে। তাহলে আয়তন যদি কোনো একটা ভ্যালু থাকে, তাহলে সেটা নিশ্চয়ই আর মূলবিন্দুগামী হচ্ছে না, কিছুটা উপর থাকবে। তাহলে কিছুটা উপর যদি এখান থেকে আমরা ধরি, তাহলে সেটা এইভাবে আমরা পাবো। বোঝা গেছে? এরপরে এইটা যেটা আয়তন, এটা হচ্ছে জিরোর দাগ, আয়তনটা জিরোর দাগ, এটা যদি পিছনের দিকে আমরা বৃদ্ধি করি, তাহলে সেটা কোথায় ছেদ করবে না, যখন আয়তনটা শূন্য, মানে এটা হচ্ছে কত, -273। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে, আর এটা হচ্ছে কি আমাদের কেলভিন স্কেলে। এটাই এই গেল আমাদের চার্লসের সূত্র। আর এখান থেকে আমরা প্রবলেম পাবো বিভিন্ন ধরনের, পরে আমরা প্রবলেম নিয়ে আরো আলোচনা করব। অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে, যদি অঙ্কের দরকার হয়, স্পেশাল ভাবে অঙ্কের ক্লাস করব তখন। দেখো এরপর এখান থেকে আমরা একটা পাই, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রোর প্রকল্প, অ্যাভোগাড্রোর প্রকল্প। দেখো অ্যাভোগাড্রোর প্রকল্প হচ্ছে কোনটা না, সমচাপে সম উষ্ণতায় সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। বুঝা গেছে? কি বললাম এখানে আমি, সমচাপে সম উষ্ণতায় সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। একবার লিখছি, সমচাপে সম উষ্ণতায় সকল গ্যাসে, এই সমচাপে সম উষ্ণতায় ও সম আয়তনে সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। বুঝেছে? তাহলে সমচাপে সম উষ্ণতায় সম আয়তনে সকল গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান থাকে, এটা বলা হয় অ্যাভোগাড্রোর প্রকল্প। তাহলে যখনই আমরা আয়তনটা বৃদ্ধি পাবো, তখন কি হবে, যে অনুসংখ্যাটা বৃদ্ধি পাবে। আয়তনটা যখন বৃদ্ধি করা হয় তখন কি হয় না, অনুসংখ্যাটা বৃদ্ধি করা হয়। এখান থেকে
আমরা পাই মোলের ধারণা, পাই মোলের ধারণা। মোল হচ্ছে কি জিনিস হয়েছে? মোল হচ্ছে কোনটা না কোনো একটা গ্যাসের ক্ষেত্রে 22.4 লিটার যে আয়তনটা আমরা যেটা পাই, 22.4 লিটার গ্যাসের যে আয়তন সেটাকে 1 মোল বলা হয়। 22.4 লিটার গ্যাসের যে আয়তন যেটা আমরা পাই সেটাকে আমরা বলি কি 1 মোল। তাহলে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে কত না 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে কত 22.4 লিটার হয়েছে। এখান থেকে আমরা অ্যাভোগাড্রো সূত্রানুসারে আমরা নির্ণয় করেছি যে 1 মোল গ্যাসে যে অনুসংখ্যা যেটা থাকে সেটা হচ্ছে কত, এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা, ওটাকে বলা হয় কি অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়, ওটাকে বলা হয় কি অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা এটাকে আমরা ডিনোট করি এন এ দিয়ে, এন আর সাফিক্সে এ, ক্যাপিটাল এ। তাহলে এন এর সমান কত পাই না এটা সমান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 মোল গ্যাসে অনুসংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। একটা মনে রাখবে যে কোনো বই 6.023ও থাকে বা 022 থাকে, অসুবিধা কিছু নাই, যা থাকবে। তাহলে 6.022 ইন্টু 10⁻23 এবং এত সংখ্যক অণু তার আয়তন হচ্ছে কত না 22.4 লিটার। তাহলে 22.4 লিটার সেটা হচ্ছে 1 মোল। আর যদি অনুসংখ্যা এত হয় তার আয়তনকে আমরা কত বলবো না 1 মোল বলবো হয়েছে। তাহলে এই হয়ে গেল তোমার অ্যাভোগাড্রোর প্রকল্প। এরপরে বলি আমরা, আচ্ছা এইটা যেটা ভরটা আমরা পাই সেটা আণবিক গ্যাসের আণবিক ভরের সাথে সমান পাই। 22.1 মোল গ্যাসের বা 1 মোল গ্যাসের যেটা ভরটা পাই সেটা কার সাথে সমান, আণবিক ভরের সাথে সমান, এটা কিন্তু মনে রাখবে। এরপর হচ্ছে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। দেখো সমন্বয় সূত্র হচ্ছে কোনটা, আমরা যদি বয়েল সূত্রানুসারে লিখি তাহলে বয়েল সূত্রানুসারে আমরা কি জানি না P ইজ প্রপোর্শনাল টু 1/v, ইজ প্রপোর্শনাল টু 1/v। তাহলে এখান থেকে লেখা যায় v ইজ প্রপোর্শনাল টু 1/p। একই জিনিস আমরা লিখছি চার্লস সূত্রানুসারে আমরা কি লিখব না কেলভিন স্কেলে যদি আমরা লিখি তাহলে v ভেরিজেস ক্যাপিটাল টি, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই দুটো সূত্রকে যদি আমরা একসাথে লিখি, দেখো 1 নম্বর কি আছে v ভেরিজেস 1/p আছে, আর 2 নম্বর কি আছে v ভেরিজেস t আছে। তাহলে এই দুটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা কি লিখব v ভেরিজেস t/p, তাহলে এইখান থেকে লেখা যায় পিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে pv ভেরিজেস t, অর্থাৎ pv/t ইকুয়াল টু ধ্রুবক, pv/t ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে p1 v1/t1 সমান p2 v2/t2। p1 v1/t1 সমান হচ্ছে কত না p2 v2/t2। এটা হচ্ছে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। ক্লিয়ার? এখান থেকে আমরা প্রচুর, এটা t1 সরি, এটা হচ্ছে আমাদের t1। এখান থেকে আমরা প্রচুর প্রবলেম পাবো, এখান থেকে আমরা হয়ে গেল। এইটা যেটা মূল যে প্রবলেমের যেটা ভিত্তি সেটা এই সূত্রটা থেকে কিন্তু সবসময় আমরা পাবো, বুঝা গেল।
আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস প্রতিষ্ঠা করতে পারি, সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে শুরুতে বলি আদর্শ। আদর্শ কথাটার অর্থ কি? আদর্শ, আদর্শ কথাটার অর্থ কি? আদর্শ গ্যাস আমরা সেই গ্যাসগুলোকে বলবো যে গ্যাসগুলা চার্লস বয়েলের সূত্র মেনে চলে। বুঝা গেল? তাহলে আদর্শ গ্যাস বলতে আমরা কোন গ্যাসগুলো বলবো? না, যে সকল গ্যাস চার্লস বয়েলের সূত্র মেনে চলে সেগুলো বলে আদর্শ গ্যাস। তাহলে যে সকল গ্যাস, যে সকল গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে সেটাকে আমরা বলছি কি? আদর্শ গ্যাস। আর যে সকল গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না সেটাকে আমরা বলি কি? বাস্তব গ্যাস। বোঝা গেল? এরপর আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা কিভাবে পাবো? আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা কিভাবে পাচ্ছি দেখো, আমরা এখান থেকে পাবো যে সমন্বয় সূত্র থেকে আমরা কি পাচ্ছি এখানে, ভি ভেরিয়েস টি বাই পি আর পিভি ইকুয়াল টু পিভি ইজ প্রপোর্শনাল টি। তাহলে পিভি ইজ প্রপোর্শনাল টি আমরা এখান থেকে পয়েন্ট আউট করবো সেটাকে, যে পিভি ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। তো তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু একটা ধ্রুবক আর টি। এই আরটাকে বলা হয় কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন, সার্বজনীন গ্যাস ধ্রুবক হয়েছে। তাহলে পিভি ইকুয়াল টু আর টি, এটা হচ্ছে কার ক্ষেত্রে? না, এক মূল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আর টি। আর এই সমীকরণটাকে বলা হয় কি তোমার? আদর্শ গ্যাস সমীকরণ। এই সমীকরণটাকে বলা হয় কি? আদর্শ গ্যাস সমীকরণ। এরপর যদি আমরা এন মোল গ্যাসের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে পিভি এটা সমান হচ্ছে এন আর টি। পিভি সমান হচ্ছে কত? এন আর টি। তাহলে এন মানে হচ্ছে কি এখানে মোল সংখ্যা, এন সমান হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা। প্রত্যেকটা কিন্তু মন দিয়ে দিয়ে দেখবে, একদম প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে পয়েন্ট আউট করবে নিজের মতো করে। বুঝা গেল? তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি কখন আমরা অ্যাপ্লাই করি? যদি মোল সংখ্যাটা একের বেশি হয়। আর যদি এক মোল গ্যাস থাকে তখন আমরা কি লিখি? না, পিভি ইকুয়াল টু আর টি। হয়েছে? তাহলে আরটা হচ্ছে কি এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর হচ্ছে কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক। কোন একটা ধ্রুবককে আমরা সার্বজনীন কখন বলি? কোন একটা ধ্রুবককে সার্বজনীন আমরা কখন বলি? না, তখনই সার্বজনীন বলবো কখন? না, যদি কোনো মাধ্যমের উপর যদি ডিপেন্ডেন্ট না হয়। কোন একটা গ্যাস ধ্রুবকের মান বা কোন একটা ধ্রুবকের মান যদি মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট না হয় তখন সেই ধ্রুবকটাকে আমরা কি বলবো? সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাইছে? তাহলে এরপর আসি আমরা আর এর একক ও মাত্রা। আচ্ছা, এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা হয় যে বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে? আচরণ করে। বাস্তব গ্যাস মানে কোনটা বললে মূলত? যে সকল গ্যাস চার্লস বয়েল সূত্র মেনে চলে না সেটা যে বাস্তব গ্যাস। আর যে সকল গ্যাস চার্লস বয়েল সূত্র মেনে চলে সেটাকে আমরা কি বলছি? আদর্শ গ্যাস। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে আদর্শ গ্যাস কোন অবস্থায় বাস্তব গ্যাসের মতো আচরণ করে? এই বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? এটা হচ্ছে কি উচ্চ উষ্ণতায়, উচ্চ উষ্ণতায় ও নিম্ন চাপে। কোন একটা গ্যাসকে যদি উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে যদি আমরা রাখি তাহলে বাস্তব গ্যাসটা কার মতো আচরণ করবে? না, আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বুঝা গেল? আচ্ছা, কি বলছিলাম? হ্যাঁ, আর এর
একক ও মাত্রা। তাহলে আর এর একক ও মাত্রা আমরা কত পাবো দেখো, এখান থেকে আমরা কি পাচ্ছি যে পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি সমান আমরা হচ্ছে কত এনআরটি। তাহলে এখান থেকে আর সমান কত লিখবো পিভি বাই এনটি। তাহলে পি মানে হচ্ছে কি এখানে চাপ, ভি মানে হচ্ছে আয়তন, এন মানে হচ্ছে মোল, আর টি হচ্ছে উষ্ণতা। তাহলে একক যদি নির্ণয় করতে চাই আমরা প্রথমে সিজিএস করছি, তারপরে এসআই করব। তাহলে সিজিএস এর চাপের একক কি ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা ভি মানে হচ্ছে কি আয়তন, তাহলে সেন্টিমিটার কিউব হয়ে গেল, ডিভাইডেড বাই এন, এন মানে হচ্ছে কি মোল, আর টি মানে হচ্ছে কি উষ্ণতা, সেটা হচ্ছে আমাদের কি কেলভিন। তাহলে সেটাকে আমরা কেলভিন লিখছি, এটাকে উষ্ণতার একক হচ্ছে কেলভিন, এটা যদি কেলভিন স্কেল আছে। তাহলে সেন্টিমিটার স্কোয়ার একটা সেন্টিমিটার কিউব, তাহলে আমরা কি পাবো উপরে শুধু ডাইন পাচ্ছি একটা, ইন্টু একটা আমাদের সেন্টিমিটার থাকছে একটা, নিচে আমাদের মোল থাকছে, আর একটা কেলভিন আছে কেলভিন। যে ডাইন ইন্টু সেন্টিমিটার, তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার কার একক হয়ে গেল, এটা হচ্ছে কি আমাদের আর্গ। তাহলে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটাকে যদি আমরা এসআই করতে চাই, এসআই যদি করতে চাই তাহলে আমরা কি লিখবো, এখানে হচ্ছে পি, তাহলে পি যে কি লিখবো চাপের একক এসআই পদ্ধতি নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে নিউটন আর নিচে আমরা লিখছি মিটার স্কোয়ার। ভি আছে, তাহলে এটা জায়গায় লিখছি আমরা কি মিটার কিউব। এন আছে, তার জায়গায় আমরা কি লিখছি মোল, আর টি আছে তার জায়গায় লিখবো আমরা কেলভিন। হয়ে গেল। তাহলে কাটাকাটি হয়ে একই রকম ভাবে উপর আমাদের কি থাকবে একটা মিটার থাকবে, তাহলে এটাকে লিখবো আমরা নিউটন ইন্টু মিটার বাই মোল ইন্টু কেলভিন। তাহলে এটাকে লেখা যায় নিউটন মিটার। তাহলে এটাকে আমরা যেমন ডাইন সেন্টিমিটার এটাকে আমরা কি বললাম আর্গ, তাহলে নিউটন মিটারকে আমরা কি বলবো জুল। তাহলে এটা হয়ে গেল আমাদের জুল মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স হয়েছে, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা আরো আমরা কয়েকটা একক পাবো, যেমন আরেকটা একক হচ্ছে কি আমাদের এখানে আর ইকুয়াল টু পিভি বাই এনটি। তো তাহলে যদি চাপটাকে যদি আমরা অ্যাটম বলি, এক বায়ুমণ্ডলীয় চাপ, সেটাকে বলা হয় এক এটিএম বা অ্যাটমসফেরিক প্রেসার, তাহলে সেটাকে লিখছি আমরা অ্যাটম এটিএম। আর আয়তনটা যেটা সেটা যদি আমরা লিটারে লিখি তাহলে অ্যাটম লিটার লিখছি এটাকে, এটা আমাদের মোল থাকছে আর এটা আমাদের কেলভিন থাকছে। তাহলে এটাকে আমরা কি লিখবো অ্যাটম লিটার ইনভার্স মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে আমাদের এটা কেলভিন, হ্যাঁ। তাহলে অ্যাটম লিটার ইনভার্স মোল ইনভার্স কেলভিন ইনভার্স হয়ে গেল। তাহলে এইভাবে সেটাকে প্রকাশ করা হয়, বিভিন্ন একক সেটাকে প্রকাশ করা হয়। আচ্ছা এটার যে ভ্যালুগুলো আমরা পাই, ভ্যালুগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর এর যে ভ্যালু পাই সিজিএস আমরা পাচ্ছি কত এসআই, এটা সিজিএস যে ভ্যালুটা, সিজিএস এ আর এর ভ্যালুটা হচ্ছে 8.31 8.31 8.31 ইন্টু 10⁻⁷, এটা আর্গ পার মোল পার কেলভিন। আচ্ছা এখানে পাশাপাশি লিখি, এটা হচ্ছে 8.31 ইন্টু 10⁻⁷, এই ভ্যালুটা হয়েছে।
আর এসআই হচ্ছে কত, এসআই হচ্ছে কত শুধুমাত্র 8.31 জুল পার মোল পার কেলভিন, আর এটা হচ্ছে 0.082। এটা তিনটা একক ভালো করে দেখলাম একটু, তাহলে তিনটার একক হয়ে গেল। এই সিজিএস এককের যে ভ্যালুটা 8.31 × 10⁷, এসআই হচ্ছে কত শুধুমাত্র 8.31 জুল পার মোল পার কেলভিন, আর যদি আমরা লিটার অ্যাটমে যদি প্রকাশ করি তাহলে 0.082 হয়ে গেল। আচ্ছা, তাহলে এই হয়ে গেল আর এর একক, আমাদের এই হয়ে গেল আমাদের আর এর একক। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে শেষ আমরা দুটো কোশ্চেন পাচ্ছি। এক নম্বর হচ্ছে কি, গ্যাসের বা গ্যাস অণুর গতিশীলতার সপক্ষে যুক্তি। গ্যাসের গতিশীলতার সপক্ষে একটি যুক্তি, সেটা হচ্ছে কি যে ব্যাপন। ব্যাপন থেকে আমরা ধারণা করতে পারি যে গ্যাসের অণুগুলা কিন্তু কখনো স্থির থাকে না। ব্যাপন হচ্ছে কি, যে মনে করো কোনো একটা গ্যাস আছে, একটা ভিন্ন ধরনের গ্যাস আছে, এবার অন্য একটা গ্যাস, ওই দুটা গ্যাসের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া না করে সেরকম কোনো একটা গ্যাস যদি ওইটার সাথে মিশান হয়, তাহলে গ্যাসটা কিন্তু চারদিকে ছড়াই যায়। সহজভাবে যদি বলা হয়, মনে করো এই ঘরটা যেটা আছে, রুমটা দেখতে পাচ্ছ তোমরা, যদি কোনো একটা ধূপকাঠি বা কোনো একটা যদি সেরকম সেন্টেড একটা গন্ধওয়ালা কোনো একটা জিনিস যদি আমরা রাখি, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই যে ধোঁয়াটা বা ধূপকাঠির যে গ্যাস অণুগুলো যেগুলো আছে সেটা কি হবে, চারদিকে ছড়াবে। তখন আমরা প্রত্যেকটা কোণাতে কিন্তু সেন্ট পাবো আমরা ধূপকাঠির। তাহলে কি হয়, যে অণুগুলা ওই বায়ুটার সাথে মিশে পড়ে চারদিকে ছড়াচ্ছে, এটা বলে ব্যাপন বলা হয়। এটা বুঝা গেল? তাহলে ব্যাপন সাহায্যে আমরা কি বুঝতে পারছি, যে গ্যাসের অণুগুলি সতত সঞ্চরণশীল। 2 নম্বর একটা কোশ্চেন হচ্ছে কি, যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না কেন? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না কেন? দেখো, আদর্শের ক্ষেত্রে আমরা শুরুতে ধরে নিয়েছিলাম কি, যে সকল গ্যাস চার্লস ও বয়েল সূত্র মেনে চলে সেটা হচ্ছে বাস্তব এই আদর্শ গ্যাস। এরপরে আদর্শ গ্যাস কার উপর প্রতিষ্ঠিত না, শুরুতে বললাম ওই যে গতিতত্ত্বের স্বীকার্য, সেই স্বীকার্যের উপর কিন্তু প্রতিষ্ঠিত, চার্লস ও বয়েল সূত্র। তাহলে গতিতত্ত্বের স্বীকার্যে একটু শুরু থেকে মনে করে দেখবে যে কোন একটা পয়েন্টে লেখা আছে যে গ্যাসের অণুগুলি বিন্দুভর, গ্যাসের অণুগুলি বিন্দুভর এবং গ্যাস অণুর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। এই যে পয়েন্টটা যেটা আছে, এই পয়েন্টটা কিন্তু আমরা ধরে নিয়েছি, হয়ে গেছে। এই পয়েন্টটার জন্য কিন্তু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। একটা স্বাভাবিক জিনিসটা একটা বুঝো, একটু স্বাভাবিক জিনিস, সেটা হচ্ছে কি না, গ্যাস অণু যতই ছোট হোক তার তো কিছু না কিছু একটা ভর থাকবে। সেই ভরটা কিন্তু আমরা হিসাবের বাইরে ধরে আদর্শ গ্যাস সমীকরণটা প্রতিষ্ঠা করা হয়েছে। একই রকম ভাবে গ্যাস অণু যদি কোনো একটা অস্তিত্ব থাকে, ভর থাকে, তাহলে তার আয়তন একটা থাকবে, সে আয়তনটা খুব ছোট হয়, সেটাকে আমরা নেগলেক্ট করেছি। সেই জন্য বাস্তব গ্যাস কি হয় না, আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তাহলে বাস্তব গ্যাসের বিচ্যুতির হচ্ছে দুটা কারণ, একটা হচ্ছে অণুগুলি বিন্দুপথ ধরে আমরা হিসাব করেছি, আর 2 নম্বর হচ্ছে কি আয়তনটা হচ্ছে খুব ছোট ধরে হিসাব করা হয়েছে। ওকে,
আচ্ছা, এরপর আমি এখান থেকে একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা তোমাদের জন্য, এটা কোশ্চেনটা করে রাখবে এবং উত্তরটা কমেন্টে জানাবে। জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ করা হলে গ্যাসের উষ্ণতা কত হবে? কত হবে? তাহলে তোমরা এটা কমেন্টে জানাবে, অঙ্কটা করে দেখবে, যদি না বুঝতে পারো তাও বলবে, আর যদি অঙ্কটা করতে পারো তাহলে উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, থ্যাংক ইউ।